আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে আর দিনের বেলায় আপনাদের সামনে আসলাম না। এই রাতের আঁধারের ভিতরে চলে আসছি। চারপাশে আঁধার, যদিও আমার মাথার উপরে চাঁদ আধা উঠছে, আপনারা দেখতে পাবেন না। তো আমাদের জীবনটা এরকমই। ধরেন আমরা এই আঁধারের মাঝখান থেকে আমি যেভাবে এই আপনাদের জন্য কিছু আলোর বার্তা নিয়ে এসেছি, তেমনি আপনারাও আপনাদের জীবনে এই আঁধার কাটিয়ে একদিন না একদিন আলোর বার্তা নিয়ে আপনাদের পরিবারের কাছে আসবেন। অর্থাৎ চাকরি পাবেন ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে? তো যাই হোক, আজকে যে আলোচনা তা হচ্ছে আপনাদের নিবন্ধনের অর্থাৎ ১৯তম নিবন্ধন সার্কুলার উপলক্ষে যে ধরনের কিছু প্রশ্ন আপনারা আমাকে করেছেন, তারই কিছু উত্তর দিতে আপনাদের সামনে এসেছি। প্রথম প্রশ্নই ছিল হচ্ছে আপনাদের, স্যার জেলা বা উপজেলা ভিত্তিতে কি নিয়োগ হবে? অর্থাৎ যে কয়টা শূন্য পদ যে সাবজেক্টেরই হোক না কেন, যেটা আমরা পেয়েছি আর কি, শূন্য পদের লিস্টে যেটা আমরা পেয়েছি, সেটা কি জেলা বা উপজেলা ভিত্তিতে তাদেরকে কি নেওয়া হবে, না কিভাবে নেওয়া হবে? দেখুন, আমি আগেই আমার এক ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে সেকেন্ড বিসিএস। তার মানে এখানে কিন্তু আপনার জেলা বা উপজেলা ভিত্তিতে আপনাকে নেওয়া হবে না, বা প্রাইমারি মতো করে আপনাকে নেওয়া হবে না। এখানে আপনি সম্পূর্ণভাবে সম্মিলিত মেধা তালিকা, অর্থাৎ এই নিবন্ধনে জাতীয় যে মেধা তালিকা হবে বিভিন্ন সাবজেক্টের উপরে, যে কয়টা পোস্ট আছে সেটা সম্মিলিতভাবেই তাদেরকে নেওয়া হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ওই জেলা বা উপজেলা ভিত্তিক এভাবে কোনোভাবে কাউন্ট করা হবে না। আপনারা যারা সবচেয়ে বেশি নাম্বার পাবেন তারাই ওই পোস্টগুলা মানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? যে কটা পোস্টে আপনার যে সাবজেক্ট আছে তাতে থাকুক না কেন, এভাবে হবে। আর হচ্ছে নিয়োগের বেলায়, অর্থাৎ যখন আপনাদেরকে জয়েন দেওয়া হবে বা আপনারা যখন নিয়োগপত্র পাবেন, তখন কাউন্ট করা হবে জেলা বা উপজেলাতে আপনার পোস্ট আছে কিনা। যদি আপনি থেকে থাকে তাহলে আপনি সহজেই সেখানে পেয়ে যাবেন, তা না হলে সারা বাংলাদেশে যেভাবে নিয়োগ দেওয়া হয় এভাবেই আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে প্রশ্নের উত্তর আর কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার আলাদা আলাদা ভাবে পাস করতে হবে নাকি টোটাল মিলে পাস? অর্থাৎ আপনাদের যে লিখিত পরীক্ষা যেটা এখন এমসিকিউ আকারে হবে 200 মার্কে, সেখানে আপনাদের জেনারেল যে 100 মার্ক এবং যে সাবজেক্টিভ 100 মার্ক, এখানে কিভাবে পাস করতে হবে? দেখুন, আগে যত নিবন্ধন হয়েছে সেখানে তো আপনার 40 মানে সরি 40 পেলেই পাস ছিল আর কি, অর্থাৎ এমসিকিউ 40 পেলে পাস ছিল আর কি, এভাবে। এখন যেহেতু নিয়ম পাল্টেছে, সেক্ষেত্রে আপনার 80 পেলে পাস, এবং এই 80টা আপনাকে পেতে হবে টোটাল মার্কের উপরে, অর্থাৎ আপনি 200-র ভিতরে 80 পেলেই পাস। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আলাদা করে পাস করার কোনো প্রয়োজন নাই। তবে 80তে কিন্তু কোনোভাবেই চাকরি হবে না, কোনোভাবেই না। মনে রাখবেন, যদি আপনার পোস্ট যদি এই বাংলা ইংলিশ এই টাইপের হয়, অর্থাৎ যেগুলা এই টাইপের পোস্ট, ঠিক আছে, সেখানে আপনাকে অ্যাটলিস্ট কমপক্ষে 145 পেতে হবে লেকচারার হতে গেলে, বা 150। আর যদি আমি লেকচারারে আগে আসলাম, আর যদি আপনার পোস্ট ওই ম্যাথ রিলেটেড হয়, ধরেন অ্যাকাউন্টিং, ম্যাথ বা আরো যেসব বিষয়গুলো আছে, ফিনান্স, যেগুলোতে অঙ্ক আছে আর কি, এই টাইপের যদি হয়, তাহলে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 170 প্লাস যদি আপনি কোনো মতে না পান, 170 প্লাস, তাহলে আপনার চাকরি হবে না। আমি জানি এটা শুনলে অবাক হবেন, কিন্তু যেহেতু কম্পিটিশন অনেক বেশি, পোস্টের সংখ্যা অনেক কম, তাই বললাম আর কি। ঠিক আছে? এই জন্য এভাবে মাথায় রেখেই সেভাবে পড়াশোনা করেন। ওকে? আর যদি স্কুল লেভেলে আসেন তো এর চেয়ে একটু কম ধরে নিয়েন। এই তো। এবার আসেন তৃতীয় প্রশ্ন আপনাদের, তা হচ্ছে সার্টিফিকেটে কি নাম্বার আছে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ ভাই, সার্টিফিকেটে নাম্বার আছে। বিষয়টা এরকম যে যখন আপনি ভাইবা পরীক্ষা দিতে যাবেন, তখন কিন্তু আপনার সার্টিফিকেট কাউন্ট করা হবে, এবং সেখানে ভাইভাতে মানে মার্ক হচ্ছে 20 মার্ক, এবং সেখানে আপনাকে কমপক্ষে 12 পেতে হবে। অর্থাৎ 12 হচ্ছে আপনার সার্টিফিকেটের মার্ক। আমি 12 পেতে হবে বুঝাচ্ছি আপনাকে পাস করার জন্য অ্যাটলিস্ট 20-এর ভিতরে। সেক্ষেত্রে সার্টিফিকেটে 12 মার্ক এবং 8 মার্ক হচ্ছে আপনার প্রেজেন্টেশন, অর্থাৎ আপনাকে যেগুলো জিজ্ঞাসা করবে তার উপরে। তবে পাস মার্ক, অনেকে বলে 8 মার্ক, কিন্তু আসলে 8 মার্কে ভাইভায় পাস হয়ে সেটা কোনো লাভ হয় না। 12 না পেলে অ্যাটলিস্ট সেটা কাউন্টও হয় না। আর এবার ভাইবার মার্ক যোগ হবে কিনা বলা যাচ্ছে না। হয়তো যোগ হওয়ার মানে বিষয় থাকতে পারে। তাহলে তাই যদি হয়, তাহলে তো 12 পেতেই হবে কমপক্ষে। বুঝতে পেরেছেন? সাধারণত অন্যান্য যেসব মানে নিবন্ধনগুলো গিয়েছে সেখানে ভাইবা কাউন্ট হয়েছে ঠিকই, কিন্তু লিখিত মার্কের উপরে নির্ভর করে চাকরিটা পেয়েছে তারা সবাই। এবার হয়তোবা ভাইবা এবং এই লিখিত যেটা বা এমসিকিউ টোটালটা মিলে হয়তোবা মার্ক কাউন্ট হতে পারে। এটা সার্কুলারে বলে দিবে, তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। এবার হচ্ছে ডিগ্রি পাস করেছেন যারা, তারা আসলে কোন সাবজেক্টে মানে আবেদন করবেন? দেখুন, আমি এটা একবার ক্লিয়ার করেছিলাম। তা হচ্ছে যারা ডিগ্রি পাস করেছেন তাদের যে বিভিন্ন সাবজেক্টে পড়তে হয়েছে, সেখান থেকে অ্যাটলিস্ট 300 মার্কের মানে মার্ক ছিল আর কি। অর্থাৎ আপনাদের 3 বছরে যে সাবজেক্টে অন্তত 300 মার্ক ছিল, সেই একটা সাবজেক্ট হোক বা আরো যদি এরকম কয়েকটা সাবজেক্ট থেকে থাকে, সেই সাবজেক্টগুলোর মধ্যে যেকোনো একটা চুজ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পেরেছেন? যতদূর আমি জানি। তারপরেও এটা সার্কুলারে আরো ক্লিয়ার করা হবে। আমি জাস্ট আপনাদের একটা হিন্টস দিলাম যে এরকমই হওয়ার কথা। ওকে? এটা একটু সার্কুলার হলে আরো ভালো বুঝতে পারবেন। এটা নিয়ে আসলে সবাই সমস্যায় আমরা ভুগতেছি। তাই ক্লিয়ার করে কেউই কিছু বলতে পারতেছে না। আমি শুধু তাই আমার জায়গা থেকে যেটুকু বলার ততটুকু আপনাদের বললাম। শেষ যে প্রশ্ন তা হচ্ছে, যেসব অনুষদে আরকি, বা ধরেন যেসব সাবজেক্টে অনেক কম মানে কম পোস্ট আছে আরকি, এই মানে সাবজেক্ট গুলা
বা এই যে পদগুলা, এই পদগুলাতে কিভাবে মানে কি হবে আর কি, যেমন ধরেন ব্যবসা শিক্ষা, বুঝতে পেরেছেন? এই যে ব্যবসায় শিক্ষা যে অনুষদটা আছে, এখানে অ্যাকাউন্টিং থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে আর অনেক অনেক সাবজেক্ট আছে। এখানে পোস্ট সংখ্যা আর মানে ধরেন 200 প্লাস সামথিং এরকম, বা যেটাই হোক খুবই কম। তো সেক্ষেত্রে এই যে জায়গাটা, এখানে আসলে আপনাদের কম্পিটিশন বরাবরই এই ব্যবসাতে, অর্থাৎ ব্যবসা শিক্ষা যে বিষয়গুলো আছে ব্যবসা শিক্ষা অনুষদে, সেখানে কিন্তু প্রত্যেকবারই কম্পিটিশন বেশি হয় এবং দেখা যায় লেকচারার পদে বেশিরভাগ সময় অনেকেই চান্স পাচ্ছেন না, যেহেতু পদ অনেক কম। অনেক বেশি নাম্বার না পেলে তারা কোনোভাবেই সারা বাংলাদেশে টিকতে পারতেছে না। আর আগে তো 18তম নিবন্ধনে তো উপজেলা বা জেলা ভিত্তিক ওই পোস্ট ফাঁকা না থাকলে নেওয়া হতো না, সেখানে এই জন্যই অনেকে ভালো রিটার্ন দিয়েও পোস্ট না ফাঁকা থাকার কারণে চান্স পান না। এবার যেহেতু এটা হচ্ছে না, সেক্ষেত্রে আশা আছে যদি ভালো করে পরীক্ষা দিতে পারেন। ধরে নেন আমি বিসিএস এর মতো করে রিটার্ন পরীক্ষা দিচ্ছি, অর্থাৎ ওই যে সাবজেক্টিভ একটা পরীক্ষা দিতে না কারিগরি টেকনিক্যাল ক্যাডারের জন্য, ওই পরীক্ষাটা আপনি দিচ্ছেন আপনার সাবজেক্টের, এভাবেই আপনি সেইভাবে পড়াশোনা করে আপনার বিষয়ভিত্তিকের যে 100টা এমসিকিউ আছে সেটা ভালোভাবে যদি কভার আপ করতে পারেন, আশা করি আপনার হয়ে যাবে আর কি। ঠিক আছে? সবাই কেউ না কেউ তো পাবে, এই পোস্টগুলো তো আর ফাঁকা থাকবে না। সো আপনি নিজেকে সেভাবে ক্যাপাবল করে দিবেন, এই তো, এই আর কি। আসলে কিছু করার থাকে না। এই ব্যবসাটা হচ্ছে, অর্থাৎ ব্যবসায় যে অনুষদটা বা ইউনিটটা, এটা নিবন্ধনের জন্য একেবারে মানে সবচেয়ে ডাউন জায়গাটা। এখান থেকে যাওয়া খুবই টাফ। ওই বাংলা, ইংলিশ, ম্যাথ বলেন বা অন্যান্য যেসব বিষয়গুলো বলেন, এই জায়গাগুলোতে জেনারেল যে সাবজেক্টগুলো আছে, এখান থেকে যাওয়া খুবই সহজ। বুঝতে পেরেছেন? অর্থাৎ আর্টস এর যে সাবজেক্টগুলো আছে, এই আর কি। এগুলো নিয়ে মূলত আলোচনা করতে আসলাম। তো ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। এই পরিবেশেও হতে পারে, আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য পরিবেশেও হতে পারে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।